অব্যয় কথাটির অর্থ হচ্ছে পরিবর্তনহীন। পরিবর্তনহীন অর্থাৎ যার পরিবর্তন নেই, যার পরিবর্তন নেই। এবার তাহলে এই তিনটি পদের পরিবর্তন আছে, এই তিনটি পদই নামপদ, অব্যয় পদ নামপদ। তো এই তিনটি পদের যেটা পরিবর্তে যেটা অন্য আরেকটি পদ হচ্ছে সেটা হচ্ছে ক্রিয়াপদ। তো যাই হোক, বিশেষ্য পদ, বিশেষণ পদ, সর্বনাম পদ এবং অব্যয় পদ, এই চারখানি পদ 1 2 3 4, এই চারখানি পদ নামপদ হলেও অব্যয় পদ এই নামপদ থেকে পৃথক, আলাদা। কেন? কারণ এই পদ শুধুমাত্র এই পদেরই, শুধুমাত্র অব্যয় পদেরই, মানে বিশেষ্য পদ, বিশেষণ পদ, সর্বনাম পদ এবং ক্রিয়াপদ, এই চারটে পদেরই কিন্তু পরিবর্তন সম্ভব হয়, মানে চেঞ্জ করা যায়, পদান্তর করা সম্ভব হয়। কি সম্ভব হয়? পদান্তর মানে হচ্ছে পদ পরিবর্তন, মানে পদের যে দেখা গেল কোনটা বিশেষ্য পদ আছে সেটাকে আমি বিশেষণ পদে করে নিতে পারছি, এইটাকে পদান্তর বলা হয়। কিন্তু আমরা এই পরিবর্তনটা কিন্তু সেই পদান্তর বলবো না, সেই পদান্তর হচ্ছে লিঙ্গ, বচন ও পুরুষ। মনে রাখবে, হ্যাঁ, লিঙ্গ, বচন ও পুরুষ, লিঙ্গ, বচন ও পুরুষ। মানে এই পরিবর্তন মানে যে বিশেষ্য থেকে বিশেষণ এরকম না। হ্যাঁ, মাঠ থেকে মেঠো এটা পরিবর্তন করা যাচ্ছে বলে যে সেটা অব্যয় সব্যয় পদ, তা না। অব্যয় পদ হচ্ছে যে পদের লিঙ্গ, বচন এবং পুরুষ এই তিনটি রূপ এর কোনো পরিবর্তন হয় না। তাহলে আমরা যদি সংজ্ঞাটা একটু লিখে নিই ভালো করে, তারপর আস্তে আস্তে, যেহেতু অব্যয় পদ থেকে আমি যত ভালোভাবে চিনতে পারবো, অব্যয় পদ থেকে বুঝতে পারবো, আমি তত বাক্যের মধ্যে অবস্থিত সেই অব্যয় পদটিকে আইডেন্টিফাই অর্থাৎ চিহ্নিতকরণ করতে পারবো। কারণ অব্যয় পদ চিহ্নিতকরণ করার মধ্যেই সীমাবদ্ধ থাকলে হবে না। অব্যয় পদের শ্রেণী বিভাজন অর্থাৎ এটা কোন ধরনের অব্যয় পদ, এটা কিন্তু খুব জেনে রাখা দরকার। তাই মাথার ভিতরে ক্লিয়ার কনসেপ্ট তৈরি করার জন্য আজকে আমি কি করব, অব্যয় পদের সংজ্ঞা সহ উদাহরণ খুব ভালোভাবে শিখব। অব্যয় মানে যার পরিবর্তন সম্ভব, যার পরিবর্তন সম্ভব, অর্থাৎ স কথার অর্থ হচ্ছে সহিত, সহিত, আর বয় কথার অর্থ হচ্ছে পরিবর্তন। তাহলে সব্যয় মানে হচ্ছে পরিবর্তনের সহিত বর্তমান। এই সব্যয় পদ কয়টি বাংলা বাক্যে? বাংলাতে সব্যয় পদ 4টি, অর্থাৎ 1 নম্বর বিশেষ্য, 2 নম্বর বিশেষণ, 3 নম্বর হচ্ছে বিশেষ্য, বিশেষণ, অব্যয়, বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, সর্বনাম ও 4 নম্বর হচ্ছে ক্রিয়াপদ। ক্লিয়ার হলো? এটা সব্যয় পদটা ক্লিয়ার হয়ে গেল। অর্থাৎ সব্যয় পদ হচ্ছে বিশেষ্য, বিশেষণ, সর্বনাম আর অব্যয়। তাহলে এই সব্যয় মানে কি? যে পদের লিঙ্গ, বচন, পুরুষ কি হবে? পরিবর্তন সম্ভব হবে, অর্থাৎ লিঙ্গান্তর করতে পারবো। হ্যাঁ, সেগুলো হবে সব্যয় পদ। যেমন ধরো মানুষ শব্দটা যদি বিশেষ্য পদ হয়, তাহলে লিঙ্গ যদি পরিবর্তন করতে পারি, যদি বচনে পরিবর্তন করতে পারি, পুরুষ যদি পরিবর্তন করতে পারি, তাহলে ধরতে হবে যে সেটা অবশ্যই সব্যয় পদ।
যেমন হচ্ছে মানুষদের, বচন পরিবর্তন করে দিলাম, তাই না? হ্যাঁ, তারপরে দেখা যাচ্ছে যে সে, এই সর্বনাম পদটি সে হচ্ছে, যদি আমি কি করি যে বচন পরিবর্তন করি তাহলে কি হবে, তারা। তাহলে এই যে চেঞ্জ সম্ভব হচ্ছে, কিন্তু আমরা এবার অব্যয় পদে দেখব যে এর সম্ভব নয় পরিবর্তন করা। তাই সব্যয় পদকে কাকে বলে একটু দেখে নিয়ে শুরু করি। অব্যয় পদ যে সকল পদে লিঙ্গ বচন পুরুষ এর পরিবর্তন সম্ভব নয় তাকে বলা হয় অব্যয় পদ। তাহলে এবার অব্যয় পদের শ্রেণী বিভাগ আমরা করে নিব। পদান্বয়ী মানে আমরা একটু আগে দেখলাম একটা বাক্য ব্যবহার করলাম, সেখানে কিন্তু একাধিক পদ ছিল। তো অন্বয় কথার অর্থ হচ্ছে মিলন। বোঝার সুবিধার্থে মানেটা বুঝে নিতে হবে। অন্যয় হচ্ছে মিলন, এর কাজ কি, মিলন ঘটাবে, অর্থাৎ দুটি বিজাতীয় বস্তুকে এক জাতীয় বস্তুতে পরিণত করা, এটাই হচ্ছে অন্বয় বা মিলন। পদান্বয়ী বোঝা যাচ্ছে নামের ভিতরেই এর পরিচয় রয়েছে। পদান্বয়ী কি না, তো পদ যুক্ত অন্বয়, অর্থাৎ এর কাজ কি, দুটি পদ অর্থাৎ একাধিক পদ, একটার বেশি পদকে যদি ও এক পদে রূপান্তরিত করতে পারে তাহলে সেটাকে আমরা বলবো পদান্বয়ী অব্যয়। একই রকম ভাবে সমুচ্চয়ী অব্যয় বা বাক্যাংশ অব্যয় বোঝা যাচ্ছে, অর্থাৎ একটা সমগ্র বাক্য দুটো ভাগ থাকে, একটা হচ্ছে উদ্দেশ্য আর একটা হচ্ছে বিধেয়, দুটো ভাগ থাকে। কিন্তু দেখা যায় যে উদ্দেশ্য বিধেয় মধ্যেও এই একটা বাক্যের একাধিক ভাগ থাকতে পারে, যেটাকে আমরা বলি বাক্যাংশ। বাক্যাংশ যেমন একটা উদাহরণ নেওয়া যেতে পারে, আমাদের ছোট গ্রামে ছোট ছোট নদী আছে। এটা একটা পূর্ণাঙ্গ বাক্য, কিন্তু দেখা যাচ্ছে আমাদের ছোট গ্রাম, এই যে শব্দটা এখানে কি হচ্ছে, এটা একটা বাক্যাংশ। এই বাক্যাংশের সাথে ছোট ছোট নদী আছে, এইটা যখনই দুটি একাধিক বাক্যাংশ হয়ে গেল তাহলে বাক্যাংশই বা সমুচ্চয়ী অব্যয় কি করবে, দুটি বাক্যের সাথে মিলন সাধন ঘটাবে। তাহলে কিভাবে, যেমন দেখে নিচ্ছি যে আমাদের ছোট গ্রাম, আমাদের এখানে যদি বলি আমাদের যে ছোট গ্রাম, সেই গ্রামে ছোট ছোট নদী আছে। তাহলে এখানে কিন্তু যে সে এই দুটি কি করলো, দুটি আলাদা বা পৃথক বাক্যাংশকে এক করলো। অনেক ক্ষেত্রে দেখা যায় যে এইরকম সমুচ্চয়ী অব্যয় বাক্যের মধ্যে অলঙ্করণ ঘটায়, অর্থাৎ সৌন্দর্য বৃদ্ধি করে। সেই জন্য সমুচ্চয়ী অব্যয়কে বাংলা বাক্যের একটা প্রধান মাত্রা দেওয়া হয়। আমরা যখন বাক্য পরিবর্তন বা বাক্য শিখতে যাব তখন দেখব যে সমুচ্চয়ী অব্যয় বা বাক্যাংশ অব্যয়গুলো খুব গুরুত্বপূর্ণ, কারণ একটা বাক্যের সৌন্দর্য বৃদ্ধিতে এই সমুচ্চয়ী অব্যয়ের ভূমিকা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এরপর আসছি অনন্বয়ী অব্যয়। অনন্বয়ী মানে কি, একই রকম ভাবে অন্বয় মানে হচ্ছে মিলন, তাহলে অনন্বয় অর্থাৎ অনযুক্ত অন্বয়, অনন্বয় মানে মিল নয়, মিল তার মানে অমিল, অমিল, তাই না? অমিল মানে এখানে কি না, তো
এই দুটি অব্যয়ের সাথে এর পার্থক্যটা কোথায়, যে একটা বাক্যে যখন কোনো আমরা অব্যয় পদ ব্যবহার করি, সেই অব্যয় পদে কাজ হয় সেই পদকে সংযুক্ত করে কিংবা বাক্যাংশকে বা একাধিক বাক্যকে সংযুক্ত করে বা সংযুক্তি সাধন করে। কিন্তু যখন অনন্বয় করি তখন কোনো বাক্যকে কিন্তু অন্যয় অর্থাৎ মিলন ঘটাবে না। কি করবে না, তো ওই বাক্যের সাথে যুক্ত হয়ে নিজেকে আলাদা করে রাখবে। অর্থাৎ তার কাজ হবে যে সে বাক্যের মানে অনেকটা সেই তেলে জলে যেমন মিশে না, ঠিক সেভাবে বাক্যের মধ্যে থেকেও সে কিন্তু নিজের অস্তিত্বটাকে আলাদাভাবে প্রমাণ করবে। অর্থাৎ সে তার ভূমিকা কিন্তু নিষ্ক্রিয় থাকবে। তাহলে তাকে বাক্যে ব্যবহার করার কি প্রয়োজনীয়তা? অবশ্যই তার একটা আলংকারিক দিক রয়েছে, অর্থাৎ বাক্যটাকে হয়তো শুনতে মধুর করা কিংবা আরো আকর্ষণীয় করে তোলা কিংবা একটা সংশয় বোধ জাগানো, এই ধরনের কাজ তার রয়েছে। তো আমরা এবার এক এক করে যখন মানে প্রত্যেকটা শ্রেণীবিভাজন করব তখন এই অব্যয় পদগুলো আর চেনার ক্ষেত্রে অসুবিধা থাকবে না। কিন্তু আমি একটা কথা প্রথমেই বলে রাখছি যে বই দেখে মুখস্থ করলে কিন্তু অব্যয় পদ বা ব্যাকরণিক যে কোনো ক্ষেত্রেই কিন্তু ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। কেন? কারণ হচ্ছে যে আমি একটা উদাহরণ দিয়ে বলে রাখছি আগে থেকে, সেটা হচ্ছে দেখা যাচ্ছে যে একটা উদাহরণ আছে যে মতো একটা অব্যয় পদ, ঠিক আছে? মতটা দিয়ে কি তুলনা করা হয়, তুলনাবাচক শব্দ। তো এই মতো শব্দটা আমি হয়তো এরকম ভাবে পড়ে নিয়েছি যে বাংলা বাক্যে মতটা কি পদ, মতো একটা তুলনাবাচক অব্যয় পদ। কিন্তু অনেক সময় হয় কি যে এই রকম ধারণা থেকে গেলে বলার সময় অন্যরকম ভুল বলে বসতে থাকি। যেমন ধরো এখানে একটা বলছি যে আর শব্দটা কি, আর এবং কিন্তু তাই এগুলো একটা বাক্যকে হয়তো যোগ করছে বলে আমরা এটা কি বলেছি সমুচ্চয় অব্যয়। কিন্তু দেখা যাচ্ছে যে আর শব্দটা এখানে বাংলা বাক্যে এইভাবে পরীক্ষায় এসছে বা প্রয়োগ করা হয়েছে, যেমন আর বছর খরা হয়েছিল, এরকম আছে। তাহলে আর আছে এখানে, আর কথাটি অর্থ কি? অন্য বা আগের বছর, আগের অর্থে। তাহলে আর এখানে কিন্তু কি হয়ে গেল না, বাংলা বাক্যের যে অব্যয়ের কাজ অর্থাৎ এই সংযুক্তিকরণ এটা কিন্তু ঘটালো না। আরটা কি করলো, আর না তো অন্য অর্থে বা আগের অর্থে ব্যবহৃত হলো। এই জন্য শুধুমাত্র বাংলা বাক্যের মধ্যে অব্যয় পদগুলির পরিচয় জেনে নিলে হবে না, তার বাংলা বাক্যে কিভাবে সেটা প্রয়োগ করা হচ্ছে সেটার দিকে খেয়াল রাখতে হবে। এই জন্য পরীক্ষা হলে আমরা দেখেছি প্রশ্নপত্র কিভাবে তৈরি করা, একটা বাক্য দিয়ে দেওয়া হয়, তার মধ্যে রেখাঙ্কিত পদটিকে কোন অব্যয় পদ এইভাবে প্রশ্ন করা হয়। তো সেই কারণে আমরা শুধুমাত্র অব্যয় পদের পরিচয়টুকু জেনে নিলে একদমই হবে না, আমাদেরকে সেই বাক্যের মধ্যে কি অর্থে সেটা প্রযুক্তি ঘটেছে সেটা দেখতে হবে। বাঘের সঙ্গে যুদ্ধ করিয়া আমরা বাঁচিয়া আছি। এখন এটা যদি পরীক্ষায় এই বাক্যটাকে দিয়ে বলা হয় এখানে কোন অব্যয় পদ রয়েছে, তাহলে দেখব যে এখানে বাঘ অবশ্য একটা বিশেষ্য পদ, যুদ্ধ করিয়া, যুদ্ধটা এখানে বিশেষ্য পদ, করিয়া ক্রিয়াপদ, আমরা সর্বনাম পদ, বাঁচিয়া বিশেষ্য পদ, আছি এটা হচ্ছে ক্রিয়াপদ। তাহলে এখানে যুদ্ধ আছে, সঙ্গীটা আছে, একমাত্র সঙ্গীটা আমি দেখলাম যে এখানে কি এটা অব্যয় পদ, হয়তো পরীক্ষাটা আন্ডারলাইন করেও দিতে পারে। তখন আমি কি সঙ্গীটা কিভাবে করবো, আমি যদি মুখস্থ করে রাখি সঙ্গীটা অব্যয় পদ, সঙ্গীটা অব্যয় পদ, এইভাবে করলে হবে না। কারণ বাক্যে আমি ওই জন্য বাক্যটাকে লিখেই উদাহরণটা থেকেই আমরা শেখার চেষ্টা করছি।
এটা হচ্ছে সঙ্গে, সঙ্গে কথাটার অর্থ হচ্ছে সহিত, সহিত অর্থাৎ কোনো কিছুকে বাদ না দিয়ে তার সেটাকে গ্রহণ করে, এটা হচ্ছে সঙ্গে। এবার বাঘের সঙ্গে, বাঘের সঙ্গে যুদ্ধ করিয়া, এখানে কিন্তু অর্থ বোঝাচ্ছে যে বাঘ আমাদের প্রতিযোগী বা বাঘ আমাদের শত্রু হিসেবে আছে, কিন্তু এখানে শহীদটা সঙ্গে এই অর্থে কিন্তু বোঝানো হচ্ছে না। এই সঙ্গেটা কিন্তু এগেনস্ট, অর্থাৎ তার বিরুদ্ধে। এখানে বাঘের সঙ্গে যুদ্ধ করিয়া এই সঙ্গে পদটা এইখানে অবস্থান করছে বাঘ এবং এই যুদ্ধ, এই দুটোর মধ্যে অন্যয় বা মিলন ঘটিয়ে দিচ্ছে। তাহলে এই এগেনস্ট, এই বিপরীত, এই প্রতিযোগিতা, এই বিরুদ্ধতাটাকে এখানে কিন্তু সঙ্গে শব্দটা দিয়ে মিলন ঘটাচ্ছে। যদি সেরকম হয় তাহলে সেটা পদান্বয়ী, কারণ বাঘ একটা অন্য পদ, সঙ্গে একটা অন্য পদ, দুটো আলাদা পদ, পৃথক পদ। সেটা দুটো বিশেষ্য পদ হতে পারে, দুটো সর্বনাম হতে পারে, সেটা আলাদা। দুটো যেহেতু পদ ভিন্ন, তাহলে এই সঙ্গে শব্দটা দিয়ে সেটাকে মিলন ঘটাচ্ছে। তাহলে এই সঙ্গেটা কি? সঙ্গেটা হচ্ছে এখানে পদান্বয়ী অব্যয়। ঠিক আছে? মতন, একটা বাক্য লিখছি মতন দিয়ে। একটা উদাহরণে, শ্যামের মতন সুন্দর বাঁশি কে বাজায়। তাহলে এই যে মতন শব্দটা, মতন মানে এখানে সিমিলারিটি, অর্থাৎ সমান, মানে শ্যাম যেমন সুন্দর বাঁশি বাজাতে পারে সেই রকম বোঝাতে এই মতন শব্দটার প্রয়োগ হয়েছে। তো মতন শব্দটা পদান্বয়ী অব্যয়। আমি কিভাবে এটা চিনে নেব? না তো যে শ্যাম এই শব্দটার সাথে কিন্তু একটা বিভক্তি যুক্ত রয়েছে। সেটা কি বিভক্তি? এর। এখানে একটা বুঝে নিতে হবে, মতনটা কিন্তু একই সাথে কি বললাম? পদান্বয়ী অব্যয় পদ। আবার এটা কিন্তু একটা কি পদ? উপসর্গ, সরি অনুসর্গ, তাই না? এটা একটা অনুসর্গ। আমরা আগে শুরুতে বলেছিলাম যে অনুসর্গ উপসর্গ এগুলো নিজেরা একটা অব্যয় পদ। তাহলে এই শ্যাম তার সাথে যুক্ত রয়েছে এ, তারপরে বসেছে মতন। তাহলে মতনটা কেন এখানে বসলো? অর্থের বিচারে দেখতে গেলে যে শ্যামের মতো, শ্যামটাকে তুলনা দেওয়ার জন্য মতন শব্দটা এসেছে। কিন্তু এটা তুলনাবাচক তো বলতে পারি, যে তুলনা বাচক শব্দ যেমন কিছু কিছু আছে, মত, সম, নিভ, তুল বা তুল্য, বা পাড়া, চাঁদ পাড়া মুখ, এই যে বলি এইসবগুলো, এগুলো সবই কি? এগুলো তুলনাবাচক শব্দ। তাহলে আমি তো এটাকে তুলনাবাচক অব্যয় বা তুলনাবাচক শব্দ এরকম বলেও তো ভুল করে বসতে পারি। তাহলে কেন আমি একে পদান্বয়ী অব্যয় বলবো? প্রশ্ন হচ্ছে এইখানেই। তার উত্তর হচ্ছে, শ্যামটা আমি কি বলেছি? শ্যামটা একটা শব্দ, কিন্তু যখন এটা বাক্যে ব্যবহৃত হয়েছে এর বিভক্তি যুক্ত হয়ে, তখন এটাকে আমরা বলেছি পদ। তাহলে এটা একটা পদ, শ্যাম একটা পদ, শ্যামের একটা পদ। আবার সুন্দর, এর সাথে কিন্তু কোনো বিভক্তি যুক্ত নেই, শূন্য বিভক্তি যুক্ত না থাকলে শূন্য বিভক্তি। শূন্য বিভক্তি কেন? কারণ হচ্ছে বাংলা বাক্যের শূন্য মানে বিভক্তি, সংস্কৃতে কোনোদিন শূন্য বিভক্তি বলে কিছু সেরকম নেই, কিন্তু বাংলাতে শূন্য বিভক্তির প্রয়োগ কিভাবে এসেছে? যে আমরা যেমন জানি যে একটা নাম বারবার বলতে বলতে তাতে একঘেয়েমি আসে বলে সর্বনামের সৃষ্টি, অর্থাৎ নামের পরিবর্তে যার প্রয়োগ। ঠিক সেরকম ভাবে বারবার যদি একই রকম ভাবে যদি আমি একাধিকবার এই শূন্য বিভক্তি ব্যবহার না করে নানা রকম র, এর প্রভৃতি যে বিভক্তিগুলো আছে এগুলো যোগ করতে থাকি, তাহলে কি হবে? সেক্ষেত্রে একটা বাক্যের যে সৌন্দর্য সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে বা ভারাক্রান্ত হয়ে যাবে। একটা বাক্যের বেশি বিভক্তি থাকলে সেই বিভক্তির ভারে বাক্যের গতি রোধ হয়ে যেতে পারে। সেই কারণে বিভক্তি যোগ করা সবসময় হয় না। শ্যামের ক্ষেত্রে যেমন হয়েছে, সুন্দরের ক্ষেত্রে সেই কারণেই হয়নি। তো যাই হোক, দুটি কিন্তু আলাদা আলাদা পদ। আবার এই পদ দুটির মধ্যে কি হচ্ছে? পরস্পর
বিনিময় সাধন ঘটাচ্ছে কে না তো মন্থন। তাহলে এই দুটোর মধ্যে মতন শব্দটা অবস্থান করে দুটোর মধ্যে কি করছে অন্বয় বা মিলন সাধন ঘটাচ্ছে, সেটার জন্যই এটা পদান্বয় বিপদ। চাঁদ পাড়া মুখ, পাড়া পানা প্রভৃতি, ঠিক আছে। তাহলে এখানে চাঁদ আর মুখ এই দুটোকে পাড়া শব্দটা দিয়ে অন্যায় সাধন করছে। এটা একটা পূর্ণ বাক্য হয়ে গিয়েছে, ঠিক আছে। বিনা বয়সী দন্ত নায়িকা, এই বিনা শব্দটা, বিনা মানে হচ্ছে ছাড়া, ছাড়া। তুমি বিনা গতি নেই। তাহলে এখানে কি রয়েছে, বিনা শব্দটি রয়েছে। এই বিনা শব্দটি এখানে পদান্বয়ী না সমুচ্চয়ী সেটা বুঝবো কি করে। তাহলে বিনা মানে তো ছাড়া, ছাড়া বলতে দুটোর মধ্যে যে কোনো একটা, অর্থাৎ একটাকে বাদ দেওয়ার অর্থে হচ্ছে ছাড়া শব্দটার প্রয়োগ। তাহলে গতি যদি আমাকে নিতে হয় তাহলে তোমাকে অর্থাৎ উদ্দিষ্ট ব্যক্তিকে ছাড়া সেটা সম্ভব নয়। এই উদ্দিষ্ট ব্যক্তিটা একটা যেহেতু পদ, অর্থাৎ তুমি, এটা কোন পদ না তো এটা সর্বনাম পদ। আবার গতি নেই, এই গতিটাও কিন্তু একটা বিশিষ্ট পদ, এটা হচ্ছে কি না তো সেই বিশেষ্য পদ। তাহলে এই সর্বনাম এবং এদিকে বিশেষ্য দুটোকে কি করছে বিনা শব্দ দিয়ে যোগ করছে। এই বিনা মানে যদি এবার এখানে বয় দীর্ঘী থাকতো, বয় দীর্ঘী হতো না, মানেও তাহলে বুঝতে হবে, তাহলে সেটা কিন্তু হতো না। কারণ এই বিনা মানে হচ্ছে একটা বাদ্যযন্ত্র। তাহলে আমি পড়ে গেছি বিনাটা একটা অব্যয় পদ, কিন্তু বানানের হেরফেরে দেখা যাচ্ছে এটা সেটা অব্যয় পদ তো পদ নয়, এটা কিন্তু একটা বিশেষ্য পদ। তাহলে সব সময় খেয়াল রাখতে হবে যে বাংলা বাক্যে যেমন প্রয়োগ করার ক্ষেত্রে খুব সতর্কভাবে প্রয়োগ করা হয়েছে কিনা সেটা দেখতে হবে। কারণ বানান ভুল আছে বলে তুমি বিনা গতি নেই এরকম বিনাকে আমি অব্যয়পদ করে দিলাম, তা করলে হবে না। তাহলে সেক্ষেত্রে প্রশ্নটা ঠিকই আছে, কিন্তু ওই পাজল করার জন্য ওইরকম ভাবে করা হচ্ছে। এই জন্য বানানের দিকেও খেয়াল রাখতে হবে, বাংলা বাক্যের প্রয়োগ, বানান এইসবের দিকেও খেয়াল রাখতে হবে। যেমন আর একটা উদাহরণ দিয়ে আমি কমল নিভ নয়ন যুগল, এরকম দিয়ে দেবো কমল নিভ নয়ন যুগল। এখন এই নিভ শব্দটি দিয়েছে, তাহলে এই নিভ শব্দটি এখানে কমলকে নির্দেশ করছে, মানে কমলের মতো, কমলের মতো কি নয়ন, তাহলে মতো শব্দটা এখানে যোগ হলো। তাহলে এই কমল নিভ অর্থাৎ কমলের মতো নয়ন, এই কমল শব্দ আর নয়ন শব্দ দুটো বিশেষ্য পদ, এই দুটো বিশেষ্য পদকে এক পদে পরিণত করছে কিন্তু, বা মিলন সাধন করছে কিন্তু নিভ শব্দটি। সেটা হচ্ছে এখানে কমল কি, নয়নটাও যা কমলটাও তাই, নয়নটাও সুন্দর কমলটাও সুন্দর, কিন্তু এই সৌন্দর্যটা কিন্তু দুটো আলাদা। একটা ফুলের সৌন্দর্য আর চোখের সৌন্দর্য এক হতে পারে না, কিন্তু কবি দৃষ্টিতে কমল যেমন সুন্দর সেই কমলের মতো নয়নটাও সুন্দর। তাহলে এই যে নিভ শব্দটি এখানে কিন্তু বসে দুটো শব্দকে এক করে দিচ্ছে, দুটো বিজাতীয় বা ভিন্ন অর্থযুক্ত শব্দকে এক শব্দে পরিণত করে দিচ্ছে। এটার জন্যই এই মিলন সাধন করার জন্য একে বলা হচ্ছে পদান্বয়ী অব্যয়। তাহলে আমরা যে উদাহরণগুলো দিলাম সেই উদাহরণগুলোকেও মনে রাখতে হবে এবং খেয়াল রাখতে হবে বাংলা বাক্যে প্রয়োগ হয়ে সে যেন দুটি পদকে এক পদে পরিণত করে, তবেই সেটা পদান্বয়ী হবে, নচেত সেটা কিন্তু সমুচ্চয়ী অব্যয় হয়ে যাবে। আর অনন্বয়ী অব্যয়ের সাথে খুব একটা পার্থক্য বা খুব একটা ভুল হয় না, কারণ অনন্যই হচ্ছে কোনো মিলনই থাকে না, মিলাই না। কিন্তু সমুচ্চয়ের কাজে মিলন ঘটানো এবং পদান্বয়ী অব্যয়ের কাজ হচ্ছে মিলন ঘটানো।
বুঝতে পারার ক্ষেত্রে কিন্তু যেন কোনো সমস্যা না থাকে, তাহলে কিন্তু পরীক্ষায় কনফিউশন হয়ে যাবে যে এটা পদান্বয়ী অব্যয় না সমুচ্চয়ী অব্যয়। যদিও পার্থক্য একটা আছে, সেটা হচ্ছে যে পদান্বয়ী অব্যয় কখনো কিন্তু বাক্যর সাথে বাক্যের মিলন ঘটায় না, যেটা সমুচ্চয়ী ঘটায়। কিন্তু এত সূক্ষ্মভাবে এত সহজভাবে নেওয়া উচিত না, কারণ অনেক সময় দেখা যায় যে বাক্যাংশটা এতটাই ছোট যেন মনে হচ্ছে না একটা পদই বাক্য হয়ে গেছে। যেমন আমি যদি বলি যে না, দেখা গেল নাটাই একটা শব্দ পরিণত হয়ে গেছে, তখন নাটা তো একটা পদ। তো এরকম কিছু কিছু হয় যে আমি যাব না, গোটাটা একটা শব্দ, একটা বাক্য ছিল, শুধু বলে দিলাম না, তাহলে সেটা কিন্তু একটা পদের কাজ করে দিল, একটা বাক্যের কাজ করলো। এইরকম যদি হয় তাহলে কিন্তু কনফিউশন আসে। ওই জন্য পদান্বয়ী অব্যয়গুলো আলাদা করে চিনে নিতে হবে। এরকম আরো পদান্বয়ী অব্যয় আছে, যেমন হচ্ছে শহীদ, শহীদ বা সঙ্গে বা সাথে, যেটাই হোক একই হবে। তুল্য, তুলনা প্রভৃতি। তারপরে হতে বা হইতে, থেকে বা যে, মানে এই ধরনের কেন লিখলাম এরকম ভাবে, কারণ এইভাবে লিখলে এই ব্যাপারটা যে একই, হতে মানেও যা, যে মানেও তাই, এই দুটো একই অর্থে প্রযুক্ত হয়, কিন্তু রূপগুলো আলাদা। তারপরে ব্যতীত, বয়কলা তয়দিত, এটা ব্যতীত বানানোর ক্ষেত্রে খেয়াল রাখতে হবে না আকার না হয়। ব্যতীত, ছাড়া, বাদে, এগুলো কিন্তু তাহলে কি হলো, এগুলো কিন্তু অব্যয় পদ, অর্থাৎ তিনটে মানের দিক থেকে এক, কিন্তু এর রূপ বা চেহারা কিন্তু আলাদা। তারপর হচ্ছে মত, মতন, ন্যায়, এগুলো কিন্তু পদান্বয়ী অব্যয়।